হ্যালো দেয়ার, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি 25 ব্যাচ বাংলা পরীক্ষার আর মাত্র 2 দিন আছে। তোমার জায়গায় যদি আমি থাকতাম বা আমার সময় আমি যে কাজগুলা করছি ওই কথাগুলাই আমি তোমাকে বলবো। তো দেখছো একদম কলেজের ইউনিফর্ম কিন্তু পরে আসছি। এইটাই তোমার কাছে একটা সবচেয়ে বড় মেসেজ। কি বড় মেসেজ? ইউনিফর্মের ব্যাপারে তোমার সতর্ক হইতে হবে। ঠিক আছে, এই যে আমি ইউনিফর্ম পরে আসছি জাস্ট একটাই রিজন, তুমি যাতে ইউনিফর্মের ব্যাপারে সতর্ক হও এবং এই ভিডিওটা যারা দেখতেছো যাদের কলেজ ইউনিফর্ম আছে, আই গেস এখন সব কলেজে আছে, তারা ঠিকঠাক ভাবে ইউনিফর্মটা পরে যাও। সো আমি একদম বাংলা পরীক্ষার যাবতীয় যা আছে আমার মানে যেগুলা যেগুলা বলা প্রয়োজন মনে হয় আমি সবকিছুই বলবো। তো চলো শুরু করা যাক। প্রথম কথা ভাইয়া, প্রি এক্সাম প্রিপারেশন। প্রি এক্সাম প্রিপারেশন, ঠিক আছে, তোমরা তো সবাই খালি প্রি ওয়েডিং বুঝো, কিন্তু প্রি এক্সাম প্রিপারেশন বললেও একটা প্রিপারেশন আছে। ঠিক আছে, একটা প্রি এক্সাম প্রিপারেশন। এই জিনিসটা আমাদের নিতে হবে। প্রি এক্সাম প্রিপারেশন মানে কি? এই যে আমি যে এই এত বছর আগের শার্টটা পরে আসছি, ঠিক আছে, সুন্দর কি ইস্ত্রি করা, এটা তাই না? ভাঁজ আছে, ভাঁজ নাই, চুলগুলো আর একটু ছোট থাকলে ভালো হইতো, বা যতটুকু আছে ঠিক আছে। যারা ধর্মীয় কারণে দাড়ি রাখো তারা ছাড়া বাকি যারা আছে একটু ক্লিন শেভ থাকাটাই বেটার। এবং এই যে চশমা প্লাস সবকিছু দিয়ে আমাকে দেখে মনে হচ্ছে কি আমি একটা স্টুডেন্ট। তো প্রথম কথা, তোমাকে যাতে পরীক্ষার হলে কোনোভাবে স্টুডেন্ট ছাড়া অন্য কিছু মনে না হয়। ঠিক আছে, খুব সিম্পল ওয়েতে যাবা এবং দলের মধ্যে থাকবা। ঠিক আছে, তোমাকে জানি স্পেশাল কোনো কিছু মনে না হয়, এটা তোমার প্রতি প্রথম মানে সাজেশন। ঠিক আছে, ঘড়ি পরি নাই, কেন পরি নাই? অনেক জায়গায় অ্যালাউ করে, অনেক জায়গায় অ্যালাউ করে না। ঠিক আছে, তো এর জন্য ঘড়িটা পরি নাই। আর যদি পড়ো, জাস্ট তোমার কি যেগুলাতে জাস্ট মানে সময় দেখা যায় সেগুলা, বা পরীক্ষার হলে যে প্রথমে দেখবা তোমার ঘড়িটা ঠিক আছে কিনা এবং তুমি ঠিকঠাক ভাবে টাইমটা দেখতে পারতেছো কিনা, এবং এই জিনিসটা তোমরা এনশিওর করবা। দুইটা কথা বলে দিছি। তারপরের কথা এই যে ফাইল, ঠিক আছে, এই যে আমার ভার্সিটির লাস্ট সেমিস্টারের ফাইলটা এখনো এরকমই আছে। ঠিক আছে, এখন এইটাকে আমি আনবক্সিং করব। ঠিক আছে, এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে আমাদের একটাই, ঠিক আছে, রেজিস্ট্রেশন কার্ড, সেটা একটাই আছে। ঠিক আছে, তোমাদের কি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড দুইটা থাকে, ওই দুইটা ঠিকভাবে নিবা। এখন এখানে একটা লার্নিং আছে ভাইয়া। লার্নিংটা কি জানো? আমি সবসময় দুইটা নিয়ে যেতাম এই জিনিসগুলা, একটা মেইন কপি একটা ফটোকপি। করতাম কি, মেইন কপিটারে এইভাবে রাখতাম, বা মেইন কপিটারে আমি যে এমনে রাখতাম, ধরো এমনে, ধরো এই যে ফাইলটা না এভাবে রাখতাম, এভাবে ধরো তোমার যেটা তোমার অ্যাডমিট কার্ড সেটা রাখতাম, রেজিস্ট্রেশন কার্ডটা এই পাশে রাখতাম। টিচার দেখতে আসলে যাতে বের করে সময় নষ্ট না হয়, এই যে দেখেন মিলায় চলে গেল। ঠিক আছে, এইটা একটা বড় স্ট্র্যাটেজি। তারপরে আরো আনবক্সিং করতে থাকি। আমি কলমগুলা দেখাই আমার, হ্যাঁ অবশ্যই কলমের নিব দেখাবো না, শুধু কলম দেখাবো। ঠিক আছে, আসলে আমি কলমগুলা দেখাই। এইটা এইটা এইটা। আচ্ছা, কলমগুলা তোমরা কি দেখতেছো বলো তো, একটু সামনে এসে দেখাই। কোনোটাতেই কি ফুল কালি আছে বলো তো? কিছুতে আছে 4/1 কালি, ঠিক আছে, কয়েকটাতে আছে একটু লিখছি, আর এই দুইটাতে তো কালি দেখা যাচ্ছে না বা অর্ধেক। দুইটা ভ্যারিয়েশনের কলম, আমি এই দুইটা কলম সাধারণত বেশি ইউজ করি এখন পর্যন্ত, কারণ আমার লিখতে ভালো লাগে। অবশ্যই তোমরা জেল পেন দিয়ে লেখো না, এটা কোনো সময় সাজেস্টেড না। এবং আমি যদি বাংলা পরীক্ষা দিতাম না, আমি যে এইটা দিয়ে আমি লেখা শুরু করতাম। কারণ কি বলতো, এইটার কালি প্রায় শেষের দিকে, বা এইটাতেও তোমার কি 4/1 কালি অবশিষ্ট আছে। তার মানে কি এইটার ইফিসিয়েন্সি সবচেয়ে বেশি। তুমি যখন লিখবা তোমার ওই যে কলম চলে না, প্রথম দিকে দেখবা কলম কিন্তু এমনি একটা নার্ভাসনেসের ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা যখন দেখবা যে কলমটা নতুন, লিখতে একটু সমস্যা হয়। সো এইরকম তুমি 4-5টা মানে কলম নিয়ে যাবা, যে একটার পর একটা দিয়ে লিখবা। ঠিক আছে, গেল। তারপরে রাবার আছে এখানে, যেহেতু ভার্সিটিতে অনেক আমাদের ফাঁকিবাজি করার সুযোগ আছে, জাস্ট রাবারটা নিছি। তোমরা এখানে স্কেল এবং শার্পনার এগুলা ঠিকঠাক ভাবে নিবা। স্কেলটা ট্রান্সপারেন্ট স্কেল নেওয়ার চেষ্টা করবা, এবং অবশ্যই মার্জিন করবা। মার্জিন করা সিরিয়াস স্টুডেন্টের লক্ষণ, খাতা ভাঙা কোনোদিন সিরিয়াস স্টুডেন্টের লক্ষণ না। ঠিক আছে, এই কাজগুলা করবা। এখন তারপরে কথা পরীক্ষার আগের দিন তুমি রোল, রেজিস্ট্রেশন নাম্বার তুমি 2বার করে খাতায় লিখবা। আর তোমাদের যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে ওএমআর শিট দিয়ে দিছে বা আছে, তারা ওএমআর এর জিনিসটা পূরণ করবে, এটা অবশ্যই করতে হবে।
তাহলে তুমি প্রথমে তুমি জানোই না, তুমি প্রথমে যা লিখলা রোল নাম্বার, পরে লিখলা রেজিস্ট্রেশন নাম্বার, তুমি রোলের জায়গায় লিখছো রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের জায়গায় লিখছো রোল, বা তোমার আইডিয়া নাই, ঠিক আছে, এই কাজটা করা যাবে না, এই জিনিসটা করতেই হবে, ঠিক আছে। তারপর সাবজেক্ট কোড, বাংলার সাবজেক্ট কোড যায় না যাবা, যদিও প্রশ্নে লেখা থাকে সাবজেক্ট কোড তোমার জেনে যেতে হবে। সাবজেক্ট কোড একটা জিনিস, সেট কোডের আরেকটা জিনিস, এটা বাংলা এমসিকিউ নিয়ে ভিডিও বানাইলে বলবো, বাট এখানে বলে দিই। ধরো ক খ গ ঘ, ভাই এমসিকিউটা হাতে পায়া ক খ গ ঘ কোনটা সেট কোড ফিল আপ করবা, কারণ সেট কোড ফিল আপ না করলে তোমার খাতায় ঠিকভাবে দেখবে না। সো এই জিনিসটা তোমাদের সবার হচ্ছে মেনটেন করতে হবে। গেল। আচ্ছা, এখন তারপরে কথা হচ্ছে ভাই আমি কি করব, বাংলা পরীক্ষা তো এগুলো তো প্রি এক্সাম প্রিপারেশন, এরকম একটা ফাইল বানাইলাম, পরীক্ষার আগের দিন রাতে অ্যাডমিট কার্ড ঠিক মতো আছে কিনা, রেজিস্ট্রেশন কার্ড ঠিক মতো আছে কিনা, এবং 1 কপি অবশ্যই এক্সট্রা নিয়ে যাবে, এবং কলমগুলা চালু আছে কিনা এগুলা দেখবা, ঠিক আছে। এবং ধরো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ওই দিন 12টার মধ্যে ঘুমায় যাও, 12টার পরে তোমার ঘুমানোর চেষ্টা করতে হবে, কারণ তুমি সারা বছরের পরিশ্রম তোমার ভাই মাটি হয়ে যাবে তুমি যদি ঠিকঠাক ভাবে না ঘুমাও, তুমি যদি পরীক্ষায় ঠিকভাবে ডেলিভারি না করতে পারো, তোমার এত পড়ার কোনো দাম নাই, তোমার এত পরিশ্রমের কোনো দাম নাই। আরেকটা কথা মনে রাখবা, তুমি যে পড়া 2 বছরে পড়া শেষ করতে পারো নাই, ঠিক আছে, ওইটা তুমি 2 ঘন্টা এক্সট্রা পড়লে তোমার কিছু হবে না। সো উপরালার নাম নিয়ে 12টার মধ্যে জানি ঘুম আসবে না, তারপরেও হচ্ছে ঘুমাইতে হবে। আমার এখনো মনে আছে আমার সময় প্রথম এক্সামের দিন আমি 2-2.5 ঘন্টা ঘুমাইছিলাম, ভালো করছিলাম, বাট আমি ভালো করছিলাম বলে যে তুমি ভালো করবে এটা কোনো কথা নেই, ঠিক আছে। আমার এমনও সময় গেছে আমি না ঘুমায়ও এক্সাম দিছি, ভার্সিটি লাইফ আমি না ঘুমায়ও এক্সাম দিই, আমার এক্সাম ভালো হয়। কিন্তু এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়, যেটা আমার সাথে লাস্ট সেমিস্টার হয়েছে। একটা পরীক্ষা দেওয়ার সময় আমি এমনিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম, ঘুম হয় না, আমি এক্সাম হলে আমার বমি করতে হয়েছে মাথায় পানি দিয়ে, তারপরে আমার হচ্ছে পরীক্ষা দিতে হয়েছে। সো আমার কিন্তু পরীক্ষা ভালো হয়নি। সো ওই যে 100 দিন আমি না ঘুমায় যায় পরীক্ষা দিই, ধরো 99 দিন দিই, একদিন তো বাসটা খাইয়ে গেছি না। সো এইরকম কাজগুলো করা যাবে না, অবশ্যই ঘুমাইতে হবে এবং গুজব থেকে দূরে থাকতে হবে। গুজব খুব বাজে একটা জিনিস, প্রশ্ন আউট হয়েছে, হ্যান হয়েছে, ট্যান হয়েছে, কিচ্ছু না, কিছু আউট হবে না, কিচ্ছু হবে না, সবাই খুব স্ট্রিক্ট। আর আউট হইলেও এটা নৈতিকভাবে তোমাদের ওগুলা দেখার কোনো প্রশ্নই আসে না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। সো ঘুমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে পরীক্ষার আগের দিন অনেকে একটা কাজ করে, যে আমাদের সময় আমিও করছি, যে আমাদের কেন্দ্র যে জায়গায় পড়ে একটু যায় দেখে আসতাম, ঠিক আছে, বিকালের দিকে তো দিয়ে দেয়, মোটামুটি একটু গিয়ে দেখে আসতাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার বই পড়বে পরিবেশটা হচ্ছে শান্ত কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা জাস্ট একটু দেখে আসতাম। অনেক সময় রুম নাম্বারটাও দিয়ে দেয়। সো রুম নাম্বারেও তোমরা ওই যে ওখানে পিয়ন মামারা প্লাস অনেকে থাকে, তোমরা যাই রুমটাও একটু দেখে আসতে পারো, ঠিক আছে। এটা একটা অ্যাডভান্টেজ দেয়, তোমাকে মানসিকভাবে আগায় রাখে। গেল পরীক্ষার আগের দিনের কথা। এবং পরীক্ষার আগের দিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, তোমার পরীক্ষা যে কয়টায়, 10টায় না, যদি ভুল না করি 10টায়, তো 10টার সময় যদি হয় তুমি ঘুম থেকে উঠবা, তোমার পরীক্ষার আগের দিন উঠতে হবে 6:30 থেকে 7টা। যারা ফজর মানে নামাজটা পড়ো সকালে তার তো ঠিকই আছে, ঠিক আছে। 6:30 থেকে 7টায় তুমি ওই দিন কি করবা, তুমি এক্সামের একটা শ্যাডো এনভায়রনমেন্ট ক্রিয়েট করবা। শ্যাডো এনভায়রনমেন্টটা কিরকম, তুমি 7টায় ঘুম থেকে উঠছো, 7:30টার মধ্যে তুমি একদম ব্রাশ ট্রাশ করে তুমি রেডি। ধরো তুমি 7:45-এর মধ্যে তোমার নাস্তা করা শেষ, 7:45-এ নাস্তা করা শেষ। তারপরে তুমি কি করবা, তারপরে তুমি 9:45 পর্যন্ত পড়বা। 10টার সময় তোমার আর পড়াশোনা কিছু নাই, তুমি সুন্দর একটা খাতা নিয়ে বসবা, তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার, ওএমআর যদি তোমার কাছে থাকে এগুলা ফিল আপ করবা। তুমি 10টা থেকে অন্তত 11টা বা 11:30, আমি 11টা পর্যন্ত সবাইকে সাজেস্ট করব, তুমি লিখবা। তুমি কি লিখবা ভাই, তুমি সিকিউ লিখবা, বা তুমি এইটাও করতে পারো, তুমি 15 মিনিটে তুমি একটা অ্যাটেম্প্ট নিবা। ধরো বিগত বছরের প্রশ্ন তুমি সবকিছু জানো, উত্তর জানো, তুমি 15 মিনিটে ওএমআর ফিল আপ করবা। তোমাদের কাছে যাদের কাছে ওএমআর আছে ওএমআর ফিল আপ করবা। আর বাকি 1 ঘন্টায় তুমি কি করবা বলো তো, 3টা সৃজনশীল লিখবা। 3টা সৃজনশীল লিখবা, তোমার লিখতেই হবে ভাই, এখান থেকে কোনো মাপ নাই। তুমি ভাই এই কাজটা করো, তুমি টপ 1% স্টুডেন্ট হবা বাংলার জন্য, ঠিক আছে। এই কাজটা এখন বলে ভাই বলছে এটা না করলে কি না করলে কি, যারা করবা আর যারা করবা না দুইজনই পার্থক্য বুঝতে পারবা। ওএমআরটা কেন ফিল আপ করতে বলতেছি ভাই, ওএমআর এ ঝামেলা আছে। জেল পেন, আমি এটা নিয়ে সেপারেট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। জেল পেন দিয়ে না লেখা বেটার,
যেগুলা বল পেন সেগুলা দিয়ে লিখতে হয়, ধরো তুমি 26 নাম্বারের খ তুমি দাগায় ফেলছো 27 নাম্বার, এই ধরনের ভুল হয়, তোমার চেক করার দরকার নেই। আর পরীক্ষার আগের দিন এগুলা ওএমআর ফিল আপ করলেও চেক করবে না, তুমি দেখতেছো গোল্লাগুলা ঠিকভাবে তুমি পূরণ করতে পারতেছো কিনা এবং সৃজনশীল 1 ঘন্টায় লিখতে পারতেছো কিনা। 11:30টার মধ্যে তোমার শেষ। তুমি যদি ভাই 11:30টা পর্যন্ত এই শ্যাডো প্র্যাকটিসটা দিতে পারো, তোমার আর কিছু লাগবে না। তারপরে চলে আসো 11:30টার পর থেকে 1টা পর্যন্ত আবার তোমার পড়ার গতিতে তুমি পড়তে থাকবা, তারপর খাওয়া দাওয়া করলা, তারপরে তুমি 2টা থেকে 10টা পর্যন্ত 8 ঘন্টা টাইম স্লট। আজাইরা ফেসবুকে এসে প্লিজ টাইম নষ্ট করো না, মোটিভেশনাল ভিডিও বা এগুলা দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সৃষ্টিকর্তার নাম করো। 8টা থেকে 10টা পর্যন্ত মাঝখানে 1 ঘন্টা একটু ব্রেক নিতে পারো বা আধা ঘন্টা ব্রেক নিতে পারো। আমাদের সময় আমরা অত ব্রেক নিয়ে কোনোদিন টেন্স ছিলাম না। সো 10টা পর্যন্ত পড়বা, 10টার মধ্যে তোমার সবকিছু শেষ রাখার চেষ্টা করবা এবং ট্রাই করবা 10টার মধ্যে ঘুমায় যেতে। যদি না পারো 10টায় বিছানায় শুইলে 5টা বাজে যায়, জানি আমার নিজেরই বাজে, বাট 10টার সময় ঘুমাইলে অন্তত 12টার সময় একটা স্বাভাবিক মানুষের ঘুম হয়ে যাওয়াটা, মানে ঘুম চলে আসাটা স্বাভাবিক। সো দয়া করে মানে আজাইরা টাইম নষ্ট করবো না পরীক্ষার আগের দিন। আচ্ছা গেল, এখন পরীক্ষার দিন কি করব? আমার 10টায় এক্সাম, আমি কয়টায় বের হবো? যারা স্পেশালি ঢাকা শহরে থাকো, ঠিক আছে, আমার বাসা আরামবাগ, নটরডেম কলেজ থেকে হচ্ছে 5 মিনিট দূরত্ব। আমার সিট পড়ছিল হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ারে। ট্রাস্ট মি, ওই জায়গায় যাইতে নর্মাল টাইমে 10 মিনিট রিক্সা দিয়ে গেলে, বাট তখন এত ভিড় সৃষ্টি হয়েছে, হাইটে যাওয়া লাগতেছে। সো আমি একটু মানে অলস মানুষ, হাঁটাহাঁটি পছন্দ না, আমার হাইটে যাইতে হয়েছে, অর্ধেক রিক্সায় গেছি। এবং আমার এখনো মনে আছে একটা পরীক্ষার আগের দিন প্রচুর বৃষ্টি, কোনো রিক্সা টিক্সা কিচ্ছু ছিল না, পরে উবান নিয়ে, ঠিক আছে, ওই জায়গায় গেছিলাম, ঠিক আছে। তো তোমার পরীক্ষা 10টায়, মানে তুমি বাসা থেকে তুমি চিন্তা করবা, ধরো একজনের বাসা ধানমন্ডি, তার যদি কোনো কারণে মিরপুর পড়ে যায়, পরীক্ষা শেষ ভাই, যদিও মেট্রো আছে তারপরেও ঝামেলা, ঠিক আছে। সো ওই ডিস্টেন্স ক্যালকুলেশনটা করবা যে আসলে ভাই কতটুকু সময় লাগে। এবং এবং তুমি যদি জানো যে তোমার নর্মাল টাইমে যাইতে সময় লাগে 30 মিনিট, ঠিক আছে, তুমি বেরোবা কতক্ষণ? 1.5 ঘন্টা আগে তুমি বেরোবা, তুমি যাই পয়সা থাকো, তোমার কোনো ওই দিন পড়ার কিছু নাই, তুমি উঠবা 7টার মধ্যে, উঠবা 7:30টার মধ্যে, খাওয়া দাওয়া শেষ, সকালে না পড়লেও হবে, সকালে পড়ার কিছু নাই, প্রার্থনা করবা সৃষ্টিকর্তার কাছে, প্রার্থনা করে তুমি 10টায় পরীক্ষা, মানে তুমি 8:10 হাইয়েস্ট তুমি বের হয়ে যাবা। তুমি 9টার মধ্যে কেন্দ্রতে থাকবা, তুমি 9টার মধ্যে কেন্দ্রতে থাকবা এবং কোনোভাবে প্রথম পরীক্ষায় লেট করা যাবে না, লেট লতিফ হওয়া যাবে না প্রথম পরীক্ষায়। এখন তোমার শেষ, এখন এক্সাম হলে যায় কি করবা? আচ্ছা, ক্রিকেটাররা ক্রিকেট খেলার আগে কি করে? যায় কি করে? মাঠটা দেখে, পিচ ঠিক আছে কিনা, তারপর আশেপাশে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো তোমাকে চিন্তা করতে হবে, তুমিও এখানে একটা খেলোয়াড়, তুমি খেলতে আসছো, তোমার আশেপাশের এনভায়রনমেন্টটা বুঝতে হবে। তুমি গিয়েই প্রথমে তোমার রুমটা খুঁজে বের করবা, তোমার সিটটা খুঁজে বের করবা এবং ওখানে যে লেখা আছে অ্যাডমিটের সাথে মিলাবা, প্রয়োজনে আশেপাশে থেকে বলবা যে ভাই আমারটা ঠিক আছে কিনা দেখাবো, সিটটা এনশিওর করলা। তারপরে আরেকটা কাজ হচ্ছে, অনেকের ওয়াশরুমের প্রবলেম থাকে বা 3 ঘন্টা পরীক্ষা, একবার ওয়াশরুমে যাওয়াটাই স্বাভাবিক, রাইট? তোমার সেকেন্ড কাজটা হচ্ছে ওই ফ্লোরের মধ্যে ওয়াশরুম খুঁজে বের করা, যে ভাই ওয়াশরুম কোন জায়গায় আছে, তুমি একটু ওয়াশরুমে গেলা, ঠিক আছে, ওয়াশরুমটা দেখলা, ঠিক আছে, ওয়াশরুম তো দেখার কিছু নাই, অবশ্যই বলতেছি না ওয়াশরুমে কি লেখা থাকে এগুলা দেখতে, তুমি ওয়াশরুমটা দেখলা যে আচ্ছা ইউজেবল কিনা। অনেক ওয়াশরুম আছে ইউজেবল না, যেমন ঢাকা ভার্সিটির সময় আমার সিট কি ইডেনে না কোন জায়গায় জানি এক জায়গায় পড়ছিল, ভাই এত দুর্গন্ধ, আমি বুঝছি যে আমার পক্ষে এই জায়গায় যাওয়া পসিবল না। সো এই জিনিসটা এনশিওর করবা। পরে মজার ব্যাপার হচ্ছে আরেক সিঁড়ি উপরে আরেকটা ভালো টয়লেট আছে বা একটা ভালো ওয়াশরুম আছে, সো আমি কিন্তু তখন ওইটাতে গেছিলাম। তো এই রকম ফাইন্ডিংস গুলা খুব ছোট ছোট জিনিস, মনে হবে ভাই সিলি কথা, বাট এগুলা ডিফারেন্স মেক করে, ঠিক আছে। তোমার যদি হচ্ছে মানে টয়লেটের প্রেসার থাকে, তুমি তো পরীক্ষা ভালো দিতে পারবা না। সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই তোমার হচ্ছে কি ক্লিয়ার হইতে হবে। গেল, তারপরে আসো বেঞ্চ নিয়ে। বেঞ্চের ব্যাপারটা কি ভাই, অনেক সময় আছে নড়ে, তুমি এক্সট্রা দরকার হলে একটা পেজ নিয়ে যাবা, বাট আমি এটা সাজেস্ট করবো না। তুমি হলে যে কারোর কাছে, ওই যে যারা দায়িত্বে আছে তাদের কাছে বললে পেজ পাবা, দরকার হলে একটু পেজ টেজ দিয়ে তুমি ওই জিনিসটা ঠিক করবা। এবং তুমি দেখবা বেঞ্চে কোনো মানে ক্ষতখানে খানা খন্দ এগুলা আছে কিনা, যদি থাকে এজন্য কিন্তু সবাইকে বোর্ড নিয়ে যাওয়ার, বোর্ড আছে না,
ওই বোর্ডগুলা নিয়ে যাওয়ার জন্য বোর্ড পরীক্ষায় আমি সাজেশন দেই। যদি ওইটাতে কোনো প্রবলেম থাকে, ধরো লিখতেছো দাম করে একটা ফোটা হয়ে গেল, এমসিকিউটা লিখতেছো এমসিকিউ খাতা ফোটা হয়ে গেল, এই রিস্ক নেওয়া যাবে না। তুমি একটা বোর্ড নিয়ে যাও না, একটা বোর্ড কয় টাকা আর লাগে, তুমি নিয়ে যাও। দরকার বোর্ডের উপর মানে আমাদের সময় আমরা সংবাদপত্রের পেপার দিয়ে নিতাম, ওইটা অ্যালাউ না করলে তোমার দরকার নেই, তুমি জাস্ট একটা বোর্ড নিয়ে যাও যাতে তোমার মানে জিনিসটা ঠিক থাকে। গেল। তারপরে হচ্ছে আশেপাশের মানুষজন, ঠিক আছে, আশেপাশের মানুষজন কলেজের সিরিয়াল অনুসারে যেহেতু পড়ে, তোমরা কিন্তু অলরেডি জানো যে তোমাদের সাথে মানে পসিবলি কাদের পড়তে পারে, রাইট? সো আমার মানে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, 5-এ সামনে বসে পরীক্ষা দিছি, 8-এ সামনে বসে পরীক্ষা দিছি, ম্যাট্রিকে সামনে বসে পরীক্ষা দিছি। নটর ডেমে আমার রোল ছিল আমার গ্রুপে 32, ঠিক আছে, তারপরেও আমার সামনে বসে পরীক্ষা দিতে হয়েছে। মানে এইটা যে কত বড় তোমার একটা মানে কি বলবো মানে প্রেসার, ঠিক আছে, সামনে বসে আমার পরীক্ষা দিতে হয়েছে। এবং 31 যার রোল, ও এখন জার্মানিতে আছে, তো ওর সাথে আমার খুবই ভালো রিলেশন, ঠিক আছে। সো আমি এক্সপেক্ট করছিলাম ওর সাথে হচ্ছে সিটটা পড়বে, বাট এনি হাউ পড়ে নাই। তো এখন যে 33 তার সাথে পড়ছে, প্লাস অন্য 38 বা অন্যান্য ফ্রেন্ড ওদের সাথে পড়ছে। সো আমরা কিন্তু মানে আমার জন্য একটু শকিং ছিল যে আচ্ছা ওর সাথে বললে আরো মনে হয় ভালো হইতো, বাট আমাদের কিন্তু কলেজে সবাই খুব হেল্পফুল ছিল, প্লাস আমরা পারছি, সবাই মিলে খুব ভালো রেজাল্ট করছে। আমরা যারা ছিলাম সবাই সেম ধরনের রেজাল্ট করছে এবং পরবর্তীতে সবাই মোটামুটি পড়াশোনা ভালোই করতেছি আর কি। তো এই জিনিসগুলো একটু মানে ঠিকঠাক রাখবা যে তোমার আশেপাশে কারা বসতেছে কি করতেছে, সো এই জিনিসটা করবা। আর অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক রাখবা, ঠিক আছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন হচ্ছে ক্লাস 10-এ পড়ি, ঠিক আছে, ম্যাট্রিক পরীক্ষা যেটা এসএসসি পরীক্ষা, তখন আমার সামনে পেছনে আমি অবশ্যই কারণ নাম করবো না বা মেনশন করতেছি না এখানে, তো তাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে বা আমি জিজ্ঞাসা করলে সে ভুল উত্তর বলে দিত, ঠিক আছে। তো এতটাই মানুষ কিন্তু ন্যারো মেন্টালিটির মানুষজনও আছে। সো তোমার কিন্তু 2 বছরে বোঝা শেষ ভাই কার ন্যারো মেন্টালিটি কার কি। সো ভাই এমসিকিউ 2-একটা হয়তোবা এটা উচিত না জিজ্ঞাসা করা, বাট আমরা তো বাঙালি, আমরা হচ্ছে 2-একটা একটু মানুষের কাছে জিজ্ঞাসা করি, বা অনেক সময় দেখা যায় আচ্ছা এটা কে লেখছে মনে নেই, এটা টিচার যারা আমরা পড়াই আমরাও এই কাজ করে আসছি, যারা টিচার গার্ড দেয় তারাও এই কাজ করে আসছে, বাট ম্যাসিভ আকারে কিন্তু এই কাজটা কেউ করে না। তো তারে কেউ প্রশ্ন জিজ্ঞেস করলে সে ভুল উত্তর দিত, স্পেশালি আমার ভুল উত্তর বলতো, কারণ সে আমার সাথে নিজে মানে কম্পিটিশনের একটা ব্যাপার ছিল। যদিও আমার লাইফে আমি কোনোদিন কারোর সাথে কম্পিটিশন করি না, কম্পিটিশনটা হচ্ছে নিজের সাথে। সো এই ধরনের মানুষের হাত থেকে সতর্ক থাকবা যে কোনোভাবে জানি তুমি ভাই নিজের বুদ্ধিতে মারা খায় আসো, কেউ একজন তোমার ভুল উত্তর বলে দিচ্ছে এবং সে সঠিক দাগাইছে, এই জিনিসটা থেকে দূরে থাকবা। সো এই জিনিসটা মানে খেয়াল রাখবা। তারপরে ভিডিও কি বেশি বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা গেল। তারপরে তুমি প্রশ্নটা পাইলা, প্রশ্নটা পাওয়ার পরে তোমরা অনেকে হচ্ছে দোয়া পড়ো বা নিজের ধর্মীয় যে ব্যাপার স্যাপার সেগুলা করো। অবশ্যই মিনিমালিস্টিক ড্রেসে যাবা, কলেজ ড্রেস পরে যাবা। যে মেয়েরা যারা আসো ভাই প্লিজ তোমাদের মানে সাজুগুজু করার, অনেকে অনেক সাজুগুজু করা পছন্দ করো, এটা খুব ভালো একটা কাজ, বাট এখানে তোমার সাজুগুজু করার ভাই কিছু নেই, ঠিক আছে। তুমি একদম নর্মাল ওয়েতে যাবা, ঠিক আছে, নর্মাল সবাই যেভাবে যাচ্ছে সেভাবেই তুমি যাবা, ঠিক আছে। আচ্ছা গেল। তারপরে হচ্ছে ওএমআর শিটটা পাইলা তুমি, ওএমআর শিটটা পাওয়ার পরে তুমি আগে সেট কোড লিখবা। প্রথম কথা হচ্ছে সেট কোড লিখবা এবং ওএমআর নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে কি পূরণ করবা। গেল। তারপরে হচ্ছে সিকিউ লেখার জন্য আমি অলরেডি আমি কি করছি বলতো, একটা ভিডিও দিয়ে দিছি এবং ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি সেটাও আমি দিয়ে দিছি। সো সিকিউ তোমরা হচ্ছে লিখতে পারবা। এখন কথা হচ্ছে ভাই মার্জিন কি টানবো? ভাই মার্জিন তোমার টানতে হবে। মার্জিন তুমি 15 মিনিট আগে খাতা পাইলে তুমি কি বসে থাকবা? ঠিক আছে, তুমি তো বসে থাকবা না রে ভাই, তো তোমার মার্জিন টানতেই হবে এবং মার্জিন টানাটা এটা খুব ভালো একটা কাজ, ঠিক আছে। ধরো মার্জিনটা তুমি এই যে এমনি টানতে পারো, আমার সময় আমি এমনি টানতাম, বেশ আমার কাছে জিনিসটা সুন্দর লাগতো, বাট এইটুকু মানে ট্রান্সপারেন্ট স্কেল দিয়ে করলে বোঝা যায় আর কি কতটুকু করতেছো। এভাবেও করতে পারো, এই জিনিসটা লাগাইও দিতে পারো, তোমার ইচ্ছা। 1 নং প্রশ্নের উত্তর দয়া করে এটার নিচে কোনো মানে আজাইরা ডিজাইন করো না, শুধুমাত্র নীল কালি ব্যবহার করবো। এই যে নীল কালি ব্যবহার করছি, নীল কালি শেষ, নীল কালি আর কালো কালি বাদে পরীক্ষার খাতায় কোনো কালি থাকবে না। তারপর ধরো এই যে ক নাম্বারটা আমি যে এইভাবে নর্মাল লিখতাম, ক 1 লাইন বা 2 লাইনে শেষ, খ
ক খ মোটামুটি 1 পেজ 2 পেজের মধ্যে লিখে মানে 1 পেজের মধ্যে শেষ করতাম, সর্বোচ্চ এই পর্যন্ত গেল। গটা এখান থেকে ধরো শুরু করলাম, আমি সাধারণত যেটা করতাম আমি 1.5 পেজ রাখতাম গটা, বুঝছো? 1.5 পেজ আমি গটা রাখতাম, 1.5 পেজে শেষ হয়ে গেল। ধরো এই জায়গায় গ শেষ, ঘ নাম্বারটা আমি এইটা আরেকটা পেজ, আরো একটা পেজ, 2.5 পেজ, এতটুকু লিখতাম। এবং তুমি প্রথমে প্রশ্নটা পায় সৃজনশীলে তুমি কি করবা বলো তো? তুমি আগে দেখবা কোনটা ভালো পারো এবং বিভাগ তোমার দেওয়া থাকে। হ্যাঁ, সো যে বিভাগগুলা দেওয়া থাকে ওই বিভাগগুলাতে তুমি 4টা থেকে 3টা করতেছো কিনা, 2টা থেকে 1টা করতেছো কিনা, এটা ভাই মাস্ট 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 এনশিওর করবা। তুমি এখানে আগে টাইম দাও, তোমার প্রত্যেকটা সৃজনশীল লেখার জন্য 21 মিনিট থাকলে তুমি আগে 10 মিনিট এখানে টাইম দাও। আমি কিন্তু দেখাইছি সৃজনশীল কিভাবে, ওই ভিডিওটা দেখে নিতে পারো, এটা জাস্ট কি পয়েন্টগুলো বলতেছি। সো তুমি আগে সিলেক্ট করো এবং যেটা বেস্ট তুমি পারো সেটা দিয়ে তুমি লেখা শুরু করো। অবশ্যই ক বিভাগ থেকে লিখলে এখানে ক বিভাগটা একটু উল্লেখ করে দিও, তাহলে টিচারেরও বুঝতে সুবিধা হবে। অন্য কালি না, তুমি হচ্ছে কি কালি দিয়ে বলো তো, কালো কালি দিয়েই করে লিখতে পারো, নিচে একটু নীল কালি দিয়ে দিতে পারো, গেল ওইটা লিখবা। আর যেটা সেকেন্ড বেস্ট বা থার্ড বেস্ট পারো ওইটা লাস্টের দিকে লিখবা। একটা ভালো লিখবা, প্রথম 2টা আমি সবসময় ভালো লিখতে বলি, তারপরে একটু যেটা কম পারো ঢুকাই দিবা। তুমি 7টার মধ্যে 4 থেকে 5টা পারবা, তারপরে আরেকটা ভালো লিখবা, আরেকটা খারাপ ঢুকাই দিবা, ভালো খারাপের মিক্সচারে যাতে থাকে। এবং লাস্টের প্রশ্নটা অবশ্যই অবশ্যই ভালো হইতে হবে, ঠিক আছে? সো যেটা সেকেন্ড বেস্ট বা থার্ড বেস্ট পারো সেটা তুমি লাস্টে দিবা, কারণ টিচাররা ফার্স্ট এবং লাস্ট এই 2টা জিনিসের কোহেরেন্স ঠিক রাখে। আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দিতে পারি, ঠিক আছে? আমার নিজের সাথে আমাদের হচ্ছে সেমিস্টার ফাইনালে 3টা প্রশ্ন লিখতে হয়, বড় বড় 45 নাম্বার। সো সামহাউ আমি কম পড়ার কারণে বা যে কোনো কারণে হোক আমি 2টা প্রশ্ন পারছি, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আমার আসলে ওইটা মাথায় নেই, কিন্তু আমি করছি কি প্রথম প্রশ্নটা যা পারতাম তার চেয়েও ভালো লিখছি, মানে ওইটা বেস্ট, সোজা কথা ওইটা বেস্ট। এখন আমি ভাবছি এখন অন্য মানুষ হলে কি করতো, ভাই 2টা বাড়ি 2টাই আগে দিয়ে, আমি করছি কি যেটা পারি না ওইটা মাঝখানে ঢুকাই দিছি আর সবার লাস্টেরটা আরো ভালো লিখছি। তো টিচার যখন প্রথম প্রশ্নটা পড়ছে, আচ্ছা খুব ভালো লিখছে, তো আচ্ছা সেকেন্ড প্রশ্নটা চলে ওই রকম হয় না, আচ্ছা দেই 15-র মধ্যে 13 দিলাম, আচ্ছা দেই না 15-র মধ্যে 13 দিলাম, 11 দিই। কিন্তু ভাই ট্রাস্ট মি, ওই প্রশ্ন আমি নিজে দেখলাম, আমি নিজে 7-8 দিতাম না, এত বাজে লিখছি। পরেরটা না আরো ভালো লিখছি, তার মানে কি আচ্ছা ওই ছেলে ভালোই লিখছে, মাঝখানের প্রশ্নটা হয়তো টপিকে মানে আছে, যাই হোক এনি হাও। তাহলে তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো আমি 45 নাম্বারের মধ্যে 13, 13, 26 এদিকে নিয়ে আসলাম। ওইটাতে যদি আমি 11ও পায়ে থাকি কত আসছে? 37 নাম্বার আসছে 45-এর মধ্যে। খুব বেশি ডিফারেন্স হয়েছে? খুব বেশি ডিফারেন্স হয় নাই। সো এটা যদি আমি লাস্টে লিখতাম আমার 8 দিত, ঠিক আছে? এই সাইকোলজি গুলা বুঝতে হবে, ঠিক আছে? সো এটাতে আমি সবচেয়ে হাইয়েস্ট মার্কস পাইছিলাম, ঠিক আছে? সো এই জন্যই ওইটার আমি এক্সাম্পল দিলাম, গেল। এবং খাতা রিভিশনটা কখন দিব? সবাই বলে লাস্টে দিতে, না রে ভাই তুমি লাস্টে দিবা না, তুমি ক খ লিখছো 1 নজর দেখে যাবা, গ ঘ লিখছো 1 নজর দেখে যাবা। এখানে রিভাইজ দেওয়ার কিছু নাই। বাংলা যদি 2-একটা লাইন লিখতে যায় ব্ল্যাঙ্ক হয়ে যাও বা কিছু হয়ে যাও, এখানে আসলে বলার কিছু নাই, তোমার এখানে করার কিছু নাই, বাট তুমি ভালোভাবে লেখার চেষ্টা করবা। এবং তুমি চেষ্টা করবা পরীক্ষার 3-4 মিনিট আগে শেষ করার বা 5 মিনিট আগে শেষ করে জাস্ট সব একবার চেক দিবা, তুমি লিখতেছো কিনা সব একবার চেক দিবা। এবং তোমাকে যে কথাটা বলছি অবশ্যই তোমার কি করতে হবে বলতো, তোমার প্র্যাকটিস করে যেতে হবে, ভালোভাবে লিখতে হবে। এবং বাংলা পরীক্ষাটাতে সবচেয়ে বেশি লেখা সবার আগে, হাত থাকে স্লো, দেখা যায় সুন্দর করে লিখতে লিখতে তোমার 2টা প্রশ্ন লিখতে 1 ঘন্টা চলে গেছে, পরে টাইম পাওয়া যাচ্ছে না। প্লিজ টাইম ম্যানেজমেন্ট করো। বাংলা পরীক্ষায় মানুষ এ প্লাস পায় না জাস্ট টাইম ম্যানেজমেন্ট না বোঝার জন্য। টাইম ম্যানেজ করো, টাইমকে ম্যানেজ করতে শিখো, টাইম ম্যানেজমেন্টটা শিখো। এটা ভাই ফিজিক্স কিংবা ম্যাথ পরীক্ষা না, ম্যাথ পরীক্ষায় যে টাইম দেয়, ফিজিক্স পরীক্ষায় যে টাইম দেয়, যারা পারে নটরডেমের কোনো পোলাপান 2.5 ঘন্টা লাগে নাই আমাদের সময়, বুঝছো? 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা। আমি নিজে যে লাস্ট মিনিটে খাতা জমা দিই, আমার এখনো মনে আছে ফিজিক্স পরীক্ষার সময় আমি 2 ঘন্টা 15 মিনিটে দিয়েছি, ভাই আমি করার কিছু পাইতেছি না। 1 ঘন্টা 45 মিনিটে আমার শেষ, আমি আধা ঘন্টা রিভিশন দিলাম, আমি সবকিছু করলাম, আমি করার কিছু পাচ্ছি না। সো আমি কি করবো? ম্যাথ পরীক্ষার দিন ওই রকম হয়েছে, 2 ঘন্টা 15-20 মিনিটেই শেষ। মানে আমি সবচেয়ে মানে একজন যদি থাকে, এরকম হয়েছে আমার সাথে যে সবাই পরীক্ষা দিয়ে চলে গেছে, বুঝছো ঘটনাটা? এখানে একটা তোমাদের ভালো একটা কথা বলি, আমার ফার্স্ট সেমিস্টারে একটা কোর্স ছিল যেটাতে আমি 4 আউট অফ 4 পাইছিলাম। এবং ওইটা এমন একটা পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা, মোটামুটি এমসিকিউ টাইপের, তো লেখা কম। 45 মিনিট থেকে 1 ঘন্টায় সবার পরীক্ষা শেষ। আমি
আমার শেষ কত, আমার কয়টাই শেষ, টিচার বিরক্ত হয়ে গেছে, আমি 1 ঘন্টা 45 মিনিটে আমি খাতা জমা দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা আমার জন্য সে 45 মিনিট বসেছিল। দিন শেষে আমার রেজাল্ট কি? 4। অনেকে তো 1 ঘন্টা পরীক্ষা দিয়ে 4 পায় নাই, খুব অল্প মানুষই 4 পাইছে। তাইলে আমার পরীক্ষা 3 ঘন্টা, আমি টাইমটার ইউটিলাইজ করি, তাই না? সো আমি ভালোভাবে বুঝি আমার কোন জায়গায় কোন টাইমটা দিতে হবে। সো এই টাইম ফ্যাক্টরটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং বাংলায় তো টাইম পাবা না। সো টাইমটাকে ইউজ করতে শিখো এবং সৃজনশীলে এইটা করো, এবং এমসিকিউ কিভাবে পড়বা না পড়বা এগুলো নিয়ে দরকার হলে সেপারেট একটা ভিডিওতে বলে দিব। সো এই ভিডিওটা আর লেন্দি করবো না, অনেকক্ষণ হয়ে গেছে। সবার জন্য শুভকামনা রইল। যে যে কথাগুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করি, ওইভাবে পরীক্ষা দিও। বাংলা পরীক্ষা সবার ভালো হোক। আর ইংলিশের আগে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ আছে, আর কিছু লাগবে না। 1 মেগা শর্ট ক্লাস অলরেডি 45,000 প্লাস স্টুডেন্ট 2-3 দিনে দেখে ফেলছে। যদিও বাংলার সিজনে আমি ইংলিশ ক্লাস দিছি, একদিনে 35,000 স্টুডেন্ট দেখছে। তারপরে ঠিক আছে, যখন হচ্ছে ইটা হয়েছে, ওইটা কি জানি বলে, বাংলা পড়া শুরু করছে, তখন তো তোমরা আর ক্লাস দেখো না। বাট আমি জানি সেকেন্ড পেপার পরীক্ষার আগে একদিন বন্ধ আছে, জাস্ট ওই ক্লাসটা দেখে পরীক্ষা দিয়ে চলে আসবা, শেষ। ইংলিশ নিয়ে পেন খাইতে হবে না। ঠিক আছে, ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।